হ্যাঁ, আসতে বলো। মন থেকে বলছিস নাকি আমাদের ওপর রেগে আছিস এখনো? অথই ঠোঁটে হাসি ফুটিয়ে তাকালো ওর বাবার দিকে। ওর বাবার কাঁধে মাথা রেখে ওনার বাম হাতটা জড়িয়ে ধরে বলে, হুম, একদম রাগ করে নেই আমি। আমি জানি আমার বাবা মা আমার জন্য বেস্টটাই করবেন। যাক, মনে শান্তি দিলি মা। অথই অস্থির হয়ে ঘরের এপাশ ওপাশ চক্কর কাটছে। গায়ে ওর নীল রঙের শাড়ি জড়ানো, তার উপর হালকা একটু সেজেছে। রিধিকে ফোন করেছিল। ও বলল রিধি নাকি ওর পরিবারের সাথে ওর মামার বাড়ি গিয়েছে, আর পিহুটা ফোন ধরছে না, তাই আহিতকে ফোন করছিল। ওইটা আর পিয়ান নাকি দূরে কথায় ট্রিপসে চলে গিয়েছে, আর এই জন্যই পিহুর রাগ করে কারো সাথে কথা বলছে না। মাত্র একদিন ভার্সিটির ছুটি পেয়েছে, এদের তিরিং তিরিং শুরু। ওদের একটু মন খারাপও হলো। হঠাৎ করে এমন অথৈকে দেখতে আসবে, ওর পাশে নেই। অথৈ ওদের মন খারাপ হয়েছে বুঝতে পেরে আর বেশি ঘাটল না। ওরা অথৈয়ের কথায় একটু শান্ত হয়। পরে ওরা ফোনে শুধু অথৈকে সান্ত্বনা দিয়েছে। হঠাৎ ওর ঘরে আসলেন। ওনাকে দেখেই অথৈ বুঝলো তারা এসে পড়েছে। অথৈয়ের কেমন যেন ভয় লাগছে, গলা শুকিয়ে আসছে। মেয়ের শুকনো মুখ দেখে মিনহা বেগম বলে উঠলেন, ভয় পাওয়ার কিছুই নেই। তোর বাবা আর আমারও অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আমাদেরই দেখ আমরা কত সুখী। অভিভাবকদের দোয়ায় সবটা ভালোই হয় মা। আমার কথা মিলিয়ে নিস। এখন একটু শান্ত হ, আমরা আছি তো। অথৈ মাথা দুলালো। ওর মা ওকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। অথৈয়ের চোখ নিচের দিকে, ভয় অস্থিরতায় চোখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না মেয়েটা। অথৈয়ের দৃষ্টি নত রেখেই সালাম জানালো। কয়েকজনের কণ্ঠে একত্রে সালামের জবাব শোনা গেল। এর মাঝে শুধু একজন মেয়ে, সেটাও বুঝতে পেরেছে। এদিকে ইহানের চটর চটর কথা ওর কানে আসতেই ওর ভ্রু কুঁচকে আসে। একটু আগেই না ওকে দেখতে আসবে, সেই জন্য কি রাগারাগি করলো, এখন এমন ফটর ফটর করে কথা বলছে। ওর কণ্ঠে যেন আনন্দের ঝিলিক, আর এমনভাবে কথা বলছে যেন তারা ওর কত আগের চেনা। অথৈয়ের রাগ লাগছে ইহানের প্রতি। হঠাৎ পাশ থেকে সেই চিকন মেলি কণ্ঠের আওয়াজ ওর কানে আসলো, দাদু আপনি ঠিক বলেছেন, মেয়েটা ভারী মিষ্টি। দেখি আন্টি, ওকে আমার পাশে এসে বসান। মিনহা বেগম হেসে অথৈকে তার পাশে বসালো। মেয়েটি ফের বলে, এত লজ্জা পাচ্ছ কেন? চোখ তুলে দেখবে না আমাদের? না দেখলে হবে? দেখি, তাকাও আমাদের সবার দিকে, সবাইকে দেখে নাও। মেয়েটার জড়াজড়িতে অথৈ তাকাতে বাধ্য হলো, কিন্তু সামনে তাকাতেই ওর চোখ কপালে উঠে গেল। কারণ ওর সামনে বসে আছে সেই দিনের সেই লোকটা, যিনি মাঝ রাস্তায় তার নাতির জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল ওকে। আতিক মাহমুদ অথৈয়ের রিয়াকশন দেখে হেসে দিলেন। অথৈদের পরিবার ওনার হাসির দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। মূলত তারা কিছুই বুঝতে পারছেন না। আতিক মাহমুদ অথৈয়ের অবাক হওয়া মুখশ্রী দেখে ভ্রু নাচিয়ে বলে উঠলেন, কি অবাক হলে মেয়ে? তুমি তো বলেছিলে তোমার বাড়িতে যেন বিয়ের প্রস্তাব নিয়ে যাই। আজিজুর সাহেব ও ওনার কথা বুঝতে না পেরে প্রশ্ন করেই ফেললেন, মানে বুঝলাম না, আপনি কি একটু বুঝিয়ে বলবেন? আতিক মাহমুদ হেসে উঠলেন। তারপর একে একে সেদিনের ঘটনা সব খুলে বললেন। কাহিনী শুনে বাকিরাও অবাক হলেন। পরক্ষণে সবাই হাসলো। আতিক মাহমুদ এবার হাসি থামালেন। তারপর অথৈকে উদ্দেশ্য করে বললেন, এই দিকে তাকাও, সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি তার ছেলেকে দেখিয়ে বললেন, এ হলো আমার ছেলে আরহাম মাহবুজ মির্জা। আরিয়ানকে দেখিয়ে বলে, এই হলো আমার বড় নাতি আরিয়ান তাশরিফ মির্জা। রোজাকে দেখিয়ে বলে, এই হলো আমার বড় নাত বউ আফরোজা রুরমি। আমরা ছোট করে রোজা ডাকি। অথৈ একে একে সবাইকে সালাম জানালো। এরপর রদ্রিককে দেখিয়ে বলে, এই হলো আমার ছোট নাতি আরিয়ান রুদ্রিক মির্জা, যার জন্য বিয়ের প্রস্তাব এনেছি আমি। রদ্রিকের দিকে তাকাতেই অথৈ যেন 440 ভোল্টের ঝটকা খেল। চোখগুলো বেরিয়ে আসার উপক্রম। ওর মুখটা হা হয়ে গিয়েছে। রদ্রিক ওর দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। আর অথৈ ভাবছে রদ্রিক, তার মানে রদ্রিকের জন্য ওকে বউ করে নিতে চাইছে আতিক মাহমুদ। এদিকে অথৈয়ের রদ্রিককে দেখে এমন ভয়ানক রিয়াকশন দিতে দেখে সবাই বেশ অবাক হলেন। রোজা ওর কানে ফিসফিস করে বলল, কি হলো অথৈ, তুমি রুদ্রিকের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? রোজার কথায় অথৈ নিজেকে স্বাভাবিক করে নিল। এই জন্যই ও ভাবছিল ভাই হঠাৎ এভাবে কেন নিজের মুড পরিবর্তন করে নিল। অথৈ দু হাতে মশরামশরি শুরু করে দিল।
রদ্রিকের সাথে ওর বিয়ে। ভাবলেই তো কেমন একটা লাগছে। না, এটা হতে পারে না, এটা সম্ভব না। রোজা অথৈকে এমন করতে দেখে প্রশ্ন করল। কোনো সমস্যা অথই? না, আমি ঠিক আছি। মুখে এটা বললেও ওর মন জানে ও ঠিক নেই। এর মধ্যে আতিক মাহমুদ বলেন, মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়েছে আজিজুর সাহেব। এইবার না হয় ছেলে মেয়েদের আলাদা করে কথা বলতে পাঠানো হোক, তাদেরও তো মতামতের গুরুত্ব আছে। আজিজুর সাহেব হেসে মাথা নাড়লেন, তারপর অথৈকে বললেন, অথয়ের আম্মু যাও, রদ্রিকে নিয়ে তোমার রুমে যাও। না চাইতেও অথৈকে উঠতে হলো। তারপর সামনের দিকে পা বাড়ালো। রদ্রিক অথৈয়ের পিছনে পিছনে চলল। অথৈ আর রদ্রিক অথৈয়ের রুমে আসলো। অথৈ নিজে গিয়ে দরজা আটকে দেয়। তারপর রাগী চোখে তাকায় রদ্রিকের দিকে। ওকে এইভাবে রেগে তাকাতে দেখে রদ্রিক বাঁকা হাসলো। রসিকতা স্বরে বলে, আরে কি করছো? এখনই দরজা আটকাচ্ছ কেন? আমাদের বিয়ে এখনো হয়নি। অথৈ যেন রদ্রিকের এমন রসিকতায় আরো রেগে গেল। দাঁত কিরমির করে বলে, এটা কেমন ফাজলামি? আর কিসের বিয়ের কথা বলছেন? আমি আপনাকে বিয়ে কোনোদিন করব না। কেন করবে না? বেশ ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করল রদ্রিক। অথৈ জবাবে বলে, এমনি আপনাকে আমার ভালো লাগে না। রদ্রিক গম্ভীর কণ্ঠে বলে, কেন ভালো লাগে না? কি করেছি আমি? আমার চেহারা খারাপ নাকি আমি কোনো দিক দিয়ে প্রতিবন্ধী? মেয়েবাজি করি না জুয়া খেলি, না তোমার সাথে কোনোদিন অসভ্যতম করেছি বা অন্য মেয়েদের সাথে করেছি? কোনটা? রদ্রিকের একের পর এক প্রশ্নে অথৈ দমে গেল। ঠিক কি উত্তর দেবে জানা নেই অথৈয়ের। রদ্রিক দেখতে কেন সুন্দর, শ্যামবর্ণের গায়ের রং, লম্বা চওড়া পেটানো শক্তপোক্ত সুঠাম দেহের রদ্রিককে যে কোনো মেয়ে এক দেখায় পছন্দ করে ফেলবে। আর রদ্রিকের মাঝে কোনো বাজে স্বভাব দেখেনি অথৈ, শুধু সিগারেট খাওয়া ছাড়া। অথৈকে চুপ থাকতে দেখে রদ্রিক নিজেই বলল, কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। যদি আমার কোনো একটা দোষ তুমি দিতে পারো তবে আমি নিজে বিয়ে ভেঙে দিব। না, এর কোনোটারই না। তাহলে? জানি না, শুধু আপনাকে বিয়ে করতে পারবো না। রদ্রিক কদম বাড়িয়ে অথৈর সামনে চলে আসলো। অথৈ ওর থেকে খানিকটা খাটো, তাই রদ্রিক ওর দিকে ঝুঁকে ওর চোখে চোখ রেখে বলে, আমাকে রিজেক্ট করছো, ফলাফল কিন্তু ভালো হবে না। আর জানো তো, যেটা কেউ রুদ্রিককে করতে বারণ করে সেটা রুদ্রিক আরও আগ্রহ নিয়ে করে। আমি নিচে গেলাম, উত্তরটা যেন হ্যাঁ হয়, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। রদ্রিক ঘর থেকে বেরিয়ে গেল। অথৈ রদ্রিকের যাওয়ার পথের দিকে তাকিয়ে রাগে বিড়বিড় করে ওকে কয়েকটা গালি দিল। লোকটা এমন তেরা, তবে ও নিজেও কারো থেকে কম না। ও রদ্রিককে বিয়ে করবে না। না, এই বিয়ে অথৈ করতে পারবে না। রদ্রিককে ও কোনোভাবেই বিয়ে করবে না ও। কিন্তু কিভাবে আটকাবে এই বিয়ে? বাবা মা ওর ভাই সবার যে এই বিয়েতে মত আছে তা তাদের মুখশ্রী দেখেই বুঝতে পেরেছে অথৈ। তবে এটা মানতে হবে, রদ্রিক যেমনই হোক, রদ্রিকের পরিবারটা অনেক ভালো, সবার ব্যবহার অমায়িক। ওর সব থেকে বেশি ভালো লেগেছে রোজাকে। মেয়েটা অনেক মিশুক, অল্প পরিচিতই যেভাবে ওর সাথে কথা বলেছে মনে হয়েছে যেন রোজা ওকে কত দিন ধরে চিনে। অথৈ মাথা নাড়ল। না, এসব ভাবলে হবে না। যার সাথে সারাটা জীবন কাটাবে তাকেই যদি মনে না ধরে তাহলে কিভাবে হবে? এখন উপায় একটাই, ইহানকে সবটা জানানো। যেই ভাবা সেই কাজ। অথৈ ওর ভাইকে মেসেজ করে দিল সে যেন দ্রুত অথৈয়ের রুমে আসে। ঠিক মিনিট 10 পর অথৈয়ের রুমে আসে ইহান। ও আসতেই অথৈ রাগী চোখে তাকায় ইহানের দিকে, বলল, এতক্ষণ লাগে আসতে? সেই কখন মেসেজ দিয়েছি। আরে রাগ করছিস কেন? নিচে মেহমান আছে, চাইলে তো আর সাথে সাথে আসা যায় না। এখন বল কি জন্য ডেকেছিস? ইহানের কাছে কিছু বলতে অথৈয়ের কোনো কালেই কোনো রূপ জড়তা কাজ করে না। ও অকপটে ওর মনের সব কথা ইহানকে বলে দিতে পারে। ইহান ওর কাছে ওর বেস্ট ফ্রেন্ড, তাই কোনো রকম ভনিতা ছাড়াই অথৈ বলে, ভাই, আমি তোর ফ্রেন্ডকে বিয়ে করতে পারবো না। ইহান বিন্দুমাত্র বিচলিত হলো না। ও আগেই বুঝতে পেরেছিল অথৈ এমন কিছুই বলবে, তাই খুব শান্ত কণ্ঠে বলে, আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম। ঠিক কি কারণে আমার ফ্রেন্ডকে তুই বিয়ে করবি না? তা তো বলবি। এভাবে তার হুট করে বিয়েতে না করে দেওয়া যায় না, কারণ প্রয়োজন হয়। ইহানের এমন প্রশ্নে অথৈ কি বলবে ভেবে পেল না। এটা ঠিক রদ্রিককে সিগারেট খাওয়া ছাড়া আর কোনো বাজে কিছু
করতে ও দেখেনি। যতদিন ভার্সিটিতে দেখা হয়েছে দেখতেও অনেক সুন্দর রদ্রিক। যে কোনো মেয়েই এমন একটা ছেলেকে বিয়ে করতে এক পায়ে রাজি হয়ে যাবে। অথৈকে চুপ থাকতে দেখে ইহান ফোঁস করে একটা শ্বাস ফেলল। তারপর অথয়ের কাছে এগিয়ে গিয়ে ওকে ধরে বিছানায় বসালো। নিজেও ওর পাশে বসে অথৈকে টেনে বুকে জড়িয়ে নিল। অথৈ ভাইয়ের স্নেহ পেয়ে ভাইয়ের বুকে সাথে মিশে রইল। ইহান বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, দেখ অথই, আমি জানি তুই সেদিন রুদ্রিকের সাথে যে ব্যবহার করেছিস, আর সেদিন যাই ঘটেছে সে রেস ধরে তোর অকারণে রুদ্রিককে ভালো লাগে না। তবে একটা কথা কি জানিস বোন, দুনিয়াটা না বড্ড কঠিন। এই ধর, আমরা রুদ্রিককে আজকে মানা করে দিলাম, কয়েক বছরও আর তোর বিয়ের কথা ভাববো না, কিন্তু একদিন না একদিন তো তোকে বিয়ে করতেই হবে। এটাই তো নিয়ম, যা আজীবন ধরে হয়ে আসছে। আমরা তো আর জেনে শুনে তোকে খারাপ জায়গায় বিয়ে দিতে চাইবো না। তবে মানুষের মনে কি থাকে আমরা তো তার জানি না। তখন যদি ওরা খারাপ হয়ে যায়, তোর সাথে যদি খারাপ ব্যবহার করে, কি করবি তুই? হয়তো আমরা কষ্ট পাবো। এই জন্য আমাদের কাছে তোর কষ্টের কথা বলবি না। নিজে দুঃখে দুঃখে মরবি, কিন্তু একদিন না একদিন আমরা সব জানবই, আমরাও ভেঙে পড়বো। এখন তুই ভাবতে পারিস তুই আগের থেকে নেগেটিভ ভাবছিস কেন? পজিটিভও তো হতে পারে, কিন্তু বোন, ভবিষ্যতের কথা তো আর বলা যায় না। তাই বর্তমানে আমাদের কাছে যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত। রুদ্রিককে আমি ভালো বলবো, কারণ এই কারণে না যে তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুই নিজেও জানিস আমি আমার বোনের জন্য বেস্টটাই খুঁজে আনবো। রুদ্রিক অনেক ভালো ছেলে অধৈ, তুই ওকে বিয়ে করলে অনেক সুখী থাকবি। ছেলেটা একটু রাগী গম্ভীর, কিন্তু ওর মনটা অনেক ভালো। আর আমি ওর পরিবারকে তো আগের থেকে চিনি। রুদ্রিকের পরিবারের প্রতিটি মানুষই খুব ভালো। তারা তোকে রানী বানিয়ে রাখবে। বিশ্বাস না করলে রোজা ভাবির থেকে জিজ্ঞেস করিস। জানিস রোজা ভাবি এতিম ছিল, সে থাকতো এতিমখানায়। আরিয়ান ভাইয়া নাকি সে এতিমখানায় কিছু টাকা ডোনেট করতে গিয়েছিল, আর সেখানে নাকি ভাবিকে দেখে পছন্দ করেছিল। ব্যাস, আরিয়ান ভাইয়া বাসায় গিয়ে এই কথা জানাতেই আঙ্কেল আর দাদু কোনো তর্ক না করে আরিয়ান ভাইয়ার পছন্দ করা মেয়েকে মেনে নেন। তারপর রোজা ভাবিকে আরিয়ান ভাইয়ের বউ করে নিয়ে আসেন। তাহলে বুঝো তারা কতটা ভালো মনের মানুষ। রোজা ভাবিকে কেউ এ নিয়ে কোনো কটু কথা বলেনি। তাদের বৌভাতের দিন তাদের এক আত্মীয় এটা নিয়ে কটু কথা শোনালেন। রুদ্রিক সবার আগে প্রতিবাদ করে, আর ওদের ফ্যামিলির সবাই ওই আত্মীয়র সাথে সম্পর্ক ভেঙে দেন। সেদিনের পর থেকে তাদের শ্রদ্ধা আমার আরও বহুগুণ বেড়ে গিয়েছিল। তাহলে তুই নিজে চিন্তা করে দেখ তারা কতটা ভালো মনের মানুষ। তুই সুখী থাকবি বোন, মিলিয়ে নিস আমার কথাটা। অথই ইহানের বুক থেকে মাথা উঠিয়ে ছলছল চোখে ভাইয়ের দিকে তাকালো। ইহান বোনের চোখের পানি মুছে দিয়ে হালকা হেসে বলে, তবে ভাবিস না তোকে জোর করবো, তোর মন যা বলবে তুই তাই করবি। অথই ইহানের দুহাত শক্ত করে ধরে ভেজা কণ্ঠে বলে, আমার নিজের কোনো পছন্দ নেই ভাইয়া, সেটা তুমি জানো। আর আমি এটাও বিশ্বাস করি আমার মা বাবা আর ভাই আমার জন্য যা করবে আমার ভালোর জন্যই করবে, তারা কখনোই আমার খারাপ চাইবে না। তাই তোমরা যেহেতু বলছো সবাই চাইছো রুদ্রিকের সাথেই আমার বিয়েটা হোক, তাহলে আমি রাজি ভাইয়া। ইহান বোনের কথা শুনে মুস্কি হাসলো, অনেকটা উদ্বিগ্ন কণ্ঠে বলে, কিন্তু তুই মনের বিরুদ্ধে গিয়ে এসব বলিস না অথই। আমি আগেও বলেছি তোর মন যা চায় তুই তাই করবি। আমরা কেউ তোকে জোর করছি না। আমি মন থেকেই রাজি ভাইয়া, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তাহলে বলছিস আমি নিচে গিয়ে তোর উত্তরটা হ্যাঁ জানিয়ে দিই? অথই হ্যাঁ বদখ মাথা নাড়ল। ইহানের ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠল। বোনের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো, বলল, তুই অনেক সুখী হবি অথই, অনেক সুখে থাকবি তুই। ইহান চলে গেল নিচে সবাইকে অথয়ের উত্তরটা জানানোর জন্য। এইদিকে ইহানের যাওয়ার পথে তাকিয়ে থেকে অথই মনে মনে বলল, তুমি যা বলেছো তাই যেন হয় ভাইয়া, আর দোয়া করো আমি যেন তোমার বন্ধুকে ভালোবাসতে পারি, আর সেও যেন আমাকে ভালোবাসে। দোয়া করো তোমরা, তোমাদের খুশিতেই আমি খুশি।
ইহান এসে রদ্রিকের পাশে বলল। এদিকে রদ্রিক অস্থির হয়েছিল ইহান আসছে না কেন। ইহান আসতেই রদ্রিক ওর কানের কাছে ফিসফিস করে বলল, কি রে, তোর বোন কি বলল? ইহান মুখটাকে এমন একটা মুখভঙ্গি করলো যা দেখে রদ্রিক দুশ্চিন্তায় পড়ে গেল। তবে কি অথই মানা করে দিয়েছে? রদ্রিক আবারও বলল, কি রে, কিছু বলছিস না কেন? কি বলছে ও? আমি আগেই বলেছিলাম এই মেয়ে এত সহজে মানবে না। তুই বললি তুই নাকি সামলে নিবি, এখন চুপ করে থাকবি নাকি উত্তর দিবি? ইহান রদ্রিককে এমন অস্বস্তি আর চিন্তিত দেখে ফিক করে হেসে দিল। ইহানকে হাসতে দেখে ভ্রু কুঁচকে ফেলল রদ্রিক। পরক্ষণেই ইহানের হাসির মানে বুঝে গেল অথই রাজি হয়ে গিয়েছে আর ইহান ওর সাথে ফাইজলামি করছে। রদ্রিক দাঁতে দাঁত চিপে বলে, আমার সাথে ফাইজলামি করছিস? তোকে তো আমি পরে দেখে নেব। এখন বল, আমি যা ভাবছি সেটাই কি ঠিক? ইহান হেসে জবাব দেয়, হ্যাঁ, অথই রাজি হয়ে গেছে। আমি বললাম না, আমি গিয়ে বোঝালে ও বুঝবে। যাক, রাজি হলো। হঠাৎ ইহান রদ্রিককে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে, দেখ, তুই যেদিন অথইকে দেখেছিস সেদিনই তুই আমাকে জানিয়েছিস তুই প্রথম দেখাতে তুই ওকে পছন্দ করে ফেলেছিস। ওকে তোর ভালো লাগে, আমিও কিছু বলিনি, কারণ তুই ভালো ছেলে আর তোর ফ্যামিলিও ভালো। কিন্তু ভবিষ্যতের কথা তো আর কেউ বলতে পারে না। কিন্তু মনে রাখিস, আমার বোন আমার কলিজা, ওকে কোনোদিন কষ্ট দিবি না। যদি তোর কারণে আমার বোনের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে, তাহলে আমি ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড। রিল্যাক্স, হাইপার হচ্ছিস কেন? আমি বললাম তো তোর বোনকে কোনো দিন আমি কষ্ট দিব না। রুদ্রিক বেঁচে থাকতে অথই কোনো দিন কষ্ট পাবে না। রদ্রিকের ভরসা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল ইহান। এদিকে রদ্রিক ইহানের সাথে কথা শেষ করে ওর দাদুর দিকে তাকালো। পরপর বাঁকা হাসলো। ওর বোকা দাদু। সে ভাবছে রদ্রিক এত সহজেই এখানে এসেছে। তার দাদু তো আর জানে না তার পছন্দ করা মেয়েকে রদ্রিক আরো 2 বছর আগে থেকেই ভালোবাসে। সিয়ামকে ওর পেছনে লাগিয়েছে স্পাইগিরি করার জন্য, অথচ এটা জানে না রদ্রিক এতটা কাঁচা প্লেয়ার না। অথৈকে দেখে তো তার ঘুম নিদ্রা সব বিসর্জনে গিয়েছিল আরো 2 বছর আগেই। সেদিন ছিল বসন্তকাল। বন্ধুদের সাথে বসন্তর উৎসবে সামিল হয়েছিল রদ্রিক। ওরা নিজেদের মতো আনন্দ করছিল। হঠাৎ ইহানের ফোনে কল আসে। ও ফোন রিসিভ করে কথা বলে নেয়। ইহানের কথা শেষ হবার পর রদ্রিক জিজ্ঞেস করছিল কি হয়েছে। ইহান জানায় ওর বোন নাকি তার ফ্রেন্ডদের ফোন থেকে ওকে কল করেছে আর সে নাকি ভার্সিটিতে এসেছে আর ইহানকে নিতে এসেছে, কারণ আজ সে নাকি ইহানের সাথে ঘুরতে যাবে। বোনের আবদার ফেলতে পারবে না ইহান, তাই তৎক্ষণাৎ চলে যাবে। সবাইকে বলে বিদায় নেয় ইহান। যেহেতু ইহান নেই তাই রদ্রিকও থাকতে ইচ্ছা করছিল না, তাই নিজেও চলে যাবার সিদ্ধান্ত নেয়। ওর বন্ধুদের বলে দুজনেই রওনা হয়েছিল। দুজন একসাথে গেটের কাছে আসতেই ইহান ওকে ইশারা করে দেখায় রাস্তার ওপারে একটা ছেলের সাথে দাঁড়ানো মেয়েকে। সেই দিকে তাকাতেই রদ্রিকের হৃৎস্পন্দন থেমে গিয়েছিল। বাসন্তীর রঙা শাড়িতে এক অপরূপা সুন্দরী দাঁড়িয়ে, ডাগর ডাগর আখির জোড়া ভারী সমুদ্রে ডুবে গিয়েছিল ও। পাশেই দাঁড়ানো বন্ধুর দু একটা কথায় যখন ওই চিকন লিপস্টিক রাঙানো ঠোঁট জোড়া দিয়ে হেসে উঠেছিল, তখন মনে হয়েছিল ওই হাসিতে রদ্রিক খুন হয়ে গিয়েছে। ফর্সা ছোট ছোট চেহারাটা যেন তার রাজ্যের মায়া। এলোমেলো চুলগুলো ক্ষণে ক্ষণেই কানের পিঠে গুজে দিচ্ছিল। হাতে তার শুভ্র স্নিগ্ধ বেলি ফুলের মালা। সেদিনই মন হারিয়ে ফেলেছিল রদ্রিক এই মেয়ের কাছে। বুকের তীব্র স্পন্দন থামাতে না পেরে ইহানের থেকে দ্রুত বিদায় নিয়ে বাড়ি ফিরেছিল। সেদিন রাতে এক ফোঁটা ঘুম হয়নি। সারাটা রাত ছটফট করেছিল। বারবার মেয়েটার চেহারা ভেসে উঠছিল ওর চোখের সামনে। মনের অনুভূতিকে সামলে রাখতে পারেনি। সেদিনই বুঝে গিয়েছিল সে প্রেমে পড়েছে, যাকে বলে ভয়ানক প্রেম, যার থেকে বিন্দুমাত্র নিস্তার রদ্রিক কোনো দিন পাবে না। তাই পরের দিন ছুটে গিয়েছিল ইহানের কাছে। মনের কথা বলেছিল প্রাণপ্রিয় বন্ধুকে। তার বিশ্বাস ছিল ইহান কখনোই ওকে ফিরিয়ে দেবে না। আর হলোও তাই।
তবে ইহান ওকে বলেছিল অথৈকে বিয়ে না করা পর্যন্ত ও অথয়ের ধার পাশেও যেতে পারবে না। রদ্রিক মেনে নিয়েছিল বন্ধুর কথা, আর আজ তা পূর্ণ হতে চলছে। অথৈ ওর বউ হবে। তবে এত তাড়াতাড়ি ও নিজেও অথৈকে বিয়ে করতে চায়নি। ওর স্টাডি এখনও শেষ হয়নি, কিন্তু ওর দাদু ওকে বিয়ে করানোর জন্য পাগল হয়ে গিয়েছিল। প্রথমে এই কথা শুনে রাগ হয়েছিল, কিন্তু যেদিন জানতে পারে ওর ভালোবাসার মানুষটিকেই ওর দাদু পছন্দ করে ওর বউ করে আনতে চায়, তখন যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিল। মন চাচ্ছিল দাদুকে সবার সামনে জড়িয়ে ধরতে, কিন্তু রদ্রিক তো রদ্রিকই, নিজের অ্যাটিটিউড ধরে রাখতে হবে না, তাই একটু অভিনয় করছিল বটে। আতিকের কথা ভেবে হালকা হাসলো রদ্রিক। তারপর ওর দাদুর কাছে গিয়ে বসলো। তারপর ওর দাদুকে বলে,